থমকে আছে এমআরটি লাইন ১ ও ৫-এর কাজ, ব্যয় সংকোচন প্রকল্পে স্থবিরতা, গতি বাড়াতে জায়গার চিঠি। কার্গো ভিলেজ পুড়ে যাওয়ায় শাহজালালে উন্মুক্ত স্থানে আমদানি পণ্যের স্তূপ, খালাসে বাড়তি সময়ের ভোগান্তি। দীর্ঘ ২ দশক পর বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আজ, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা। কুমিল্লায় কিশোর গ্যাং দৌরাত্ম্য, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক, সমন্বিত পদক্ষেপের আহ্বান। এবং মেঘনার তীব্র ভাঙনে বিলীন নোয়াখালীর হাতিয়া দ্বীপের হাজারো একর জমি, বসতবাড়ি, আতঙ্কে স্থানীয়রা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি আরিফুল ইসলাম সাহাব। রাতভর চলেছে ফার্মগেট স্টেশনের কাছে মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড প্রতিস্থাপন ও মেরামতের কাজ। সরেজমিনে দেখা যায় রাত ১২টার দিকে ডিএমটিসিএল এর কারিগরি টিম ৩টি মেইন লিফট গাড়ি নিয়ে পিলারটির মেরামত কাজ করছে। এছাড়া একটি মেইন লিফট নিয়ে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত পিলারের বিয়ারিংগুলো যাচাই করে। কর্তৃপক্ষ থেকে জানানো হয় মেরামত কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে। রাখা হয়েছে বিকল্প পরিকল্পনা, সেক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিল থেকে কারওয়ান বাজার চলতে পারে মেট্রো রেল। রোববার দুপুর ১২:৩০ দিকে ফার্মগেটে ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত হয়, আহত হয় আরও দুজন। প্রকল্পে ব্যয় কমানো, কাজের মান বৃদ্ধি ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ বাড়াতে গিয়ে থমকে আছে এমআরটি লাইন ১ ও ৫-এর কাজ। কাজে গতি বাড়াতে চিঠি দিয়েছে জায়গা। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলছেন, জায়গার চিঠি ভবিষ্যতে অর্থ ছাড়ে কোনো প্রভাব পড়বে না। তবে অর্থনীতি বিশেষজ্ঞদের প্রশ্ন, সময় নিলেও বর্তমান প্রকল্পের নির্মাণ ত্রুটি ভবিষ্যৎ প্রকল্পগুলোতে দূর হবে তো? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। মৃত্যু নাকি বলে কয়ে আসে না। প্রতিদিনের মতো শরীয়তপুরের আবুল কালামও বের হয়েছিলেন জীবিকার প্রয়োজনে। হয়তো মন মগজে একটাই ভাবনা ছিল ৩ আর ৪ বছরের বাচ্চার ভবিষ্যৎ। কিন্তু কে জানতো এমন মৃত্যু থমকে দিল সব ভাবনাকে। আর এই শহরে তো মানব মূল্য কখনো আফসোসে, আবার কখনো টাকার অঙ্কেই আটকে যায়। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু থমকে দিয়েছে এক পরিবারের জীবনের গতি। কেন, কিভাবে, কে দায়ী, হয়তো জানা যাবে, হয়তো বা না। আবার উল্টোপিঠে এই মেট্রো গতি ফিরিয়েছে ঢাকার জনজীবনকে। ঝিমিয়ে পড়া কর্মঘণ্টাকে গতি ফেরাতে ঢাকার ভেতরে এমন আরও ৫টি মেট্রো রেল তৈরির পরিকল্পনা আছে। এর মধ্যে এমআরটি লাইন ১ আর ৫-এর কাজ শুরু হলেও থমকে গেছে গতি। সম্প্রতি সেই গতি ফেরাতে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও ডিএমটিসিএলকে চিঠি দিয়েছে প্রকল্প দুটির ঋণদাতা সংস্থা জাইকা। ২০৩০ সালে প্রকল্প দুটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজন দেখা দিয়েছে ডিপিপি সংশোধনের। তখন মেয়াদ বাড়বে দ্বিগুণ। কিন্তু প্রশ্ন হলো, জাইকার অর্থ ব্যবহারে এমন স্থবিরতা চলমান থাকলে ঋণের অর্থ ছাড়ে কি বাধা আসতে পারে? যেহেতু আগের অভিযোগগুলো জাপানি অর্থায়ন থাকা সত্ত্বেও হয়েছে, তাদের তদারকি থাকা সত্ত্বেও হয়েছে, সেক্ষেত্রে শুধু তারা যদি বলে যে সব কিছু ঠিক আছে, সেটার উপর তো নির্ভর করা সরকারের পক্ষে উচিত হবে না। আমাদের যে প্রশাসনিক প্রক্রিয়াগুলি আছে, যে কোনো সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনায় চলে যায়, একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। ক্রেডিটারের কাছ থেকে তাগিদটা আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু তাগিদ আসা মানে এই না যে তারা না বুঝতেছেন না সিচুয়েশনটা, তাদেরও তো একটা ইন্টারেস্ট আছে। তবে কস্ট অপটিমাইজেশনের যে উদ্দেশ্যে বাড়তি সময় ব্যয় হচ্ছে, তা কি সত্যি কাজে আসবে? সব মিলিয়ে প্রায় ১ লাখ টাকার দুটি প্রকল্পের ব্যয় ছুঁই ছুঁই করছে ২ লাখের ঘরকে। যেখানে বর্তমান মেট্রো রেলের নকশা ও নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে প্রায় দ্বিগুণ ব্যয়ের এই প্রকল্পে
মান ঠিক থাকবে তো? ফলাফলটা যদি প্রকল্পের উপকারে আসে তাইলে বার্তাটা পজিটিভই হবে, যে পরিবর্তন ঘটেছে এবং তার ফলে একটা মানে কিছু সময় বেশি লাগলেও পরের দিকে এটা প্রকল্পের গুণগত মানটাও বাড়িয়েছে, এফিসিয়েন্সিটাও বাড়িয়েছে। আর যদি এটা ওই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে হয় তাহলে তো এই যে লাউ সেই কদুতে পরিণত হলে বরং ওই ক্ষতিটা আরও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ডিএমটিসিএল এর এমডি বলছেন, কম খরচে যেন দেশের মানুষ মেট্রো ব্যবহার করতে পারে তার জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা হচ্ছে। আমাদের দায়িত্ব হলো এটা যাচাই বাছাই করা, আমরা দেশের নাগরিকরা কত কম পয়সায় মেট্রো দিতে পারলে এটা তো আমাদের কাজ, আমরা ওইটাই করতেছি। যাইকে চিঠি দিছে ভেরি গুড, এটা ভালো কাজ করছে, আর আমরা চিঠির রেসপন্স করব, প্রয়োজনে নেগোশিয়েট করব। নেগোশিয়েশনের পথ তো ওপেনই, আমরা তো নেগোশিয়েট করতে হবে। এটা সময়ের ব্যাপারে বলেন, তারপরে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য বলেন। আর খরচ কাটছাটের টেবিলে আটকে থাকা মেট্রোর গতি ফেরানোর আগে প্রয়োজন প্যাকেজগুলোর দরপত্রে ভিন্ন ভিন্ন দেশের ঠিকাদারদের অংশগ্রহণ। আমরা চাই যে সবার ইনক্লুসিভিটি, যাতে সবাই এখানে পার্টিসিপেট করতে পারে। ওইটাই আমি বারবার বলতেছি যে উই নিড এ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট দ্যাট সো ক্যান এভরিবডি ক্যান পার্টিসিপেট। সবাই পার্টিসিপেট যখন করবে দাম অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা তো এখন দাম কম্পেয়ার করার কোনো সুযোগ পাচ্ছি না। হাজার হাজার কোটি টাকার প্রকল্পে সময়ের সাথে অঙ্ক দাঁড়ায় লাখো কোটি টাকায়। নির্মাণ সামগ্রীর দাম বাড়ে প্রকল্পের ব্যয়। তবে জীবনের মূল্য কমে যায় প্রকল্পে দুর্নীতি আর ভুলভাল পরিকল্পনায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। গেল 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে যাওয়ার পর নতুন করে কোনো স্টোরেজ ব্যবস্থা না করায় পণ্য রাখতে হচ্ছে খোলা আকাশের নিচে। আবার পণ্য খালাসেও সময় লাগছে আগের থেকে অনেক বেশি। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের 10 দিন পার হতে চললেও এখনও পুরোদমে গতি ফেরেনি পণ্য খালাস কার্যক্রমে। অগ্নিকাণ্ডের একদিন পরই 19 অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের 9 নম্বর গেটে পণ্য খালাস চালু হলেও কাটছে না পণ্য জট। এখনো পর্যন্ত কোনো বিকল্প স্টোরেজ ব্যবস্থা না থাকায় আবহাওয়া পরিবর্তনে তৈরি হতে পারে জটিলতা বলে মনে করছেন অনেকেই। গত 20 অক্টোবর পণ্য খালাস হয় মাত্র 11টি এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত 25 অক্টোবর খালাস হয় 166টি। সিএনএফ এজেন্টদের দাবি পণ্য সরবরাহে দেখা দিয়েছে নানা জটিলতা। ভোগান্তি লাঘবে আরও একটি গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। বিশেষ করে 8 ও 9 নম্বর গেট দিয়ে গাড়ি ও মানুষ প্রবেশ করায় এই গেট দিয়ে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। একটা মাল আগে ডেলিভারি দিতে সব কাজ শেষ করে আমরা 5 থেকে 10 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে ফেলতে পারতাম। এখন সেই ক্ষেত্রে আমাদের একটা মাল ডেলিভারি দিতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগতেছে। পণ্য আনতে সমস্যা হচ্ছে। যেমন আমার এই পেপারটা প্রসেস করছি, এখন তো আমার মাল দরকার, মাল গেটে আনলে এটা খালাস করতে পারবো। আমার হেল্পারে বলতেছে যে আজকে গাড়ি নাই, মাল দেওয়া যাবে না। একটা গেট রিলিভ হওয়াতে আমরা ঠিকমতো পণ্য পাচ্ছি না। আর যদি আমরা পেপার সব কিছু দেখা যায় যে একদম কমপক্ষে 6 ঘন্টা সময় লাগতেছে মালগুলো আসতে। তো যে পর্যন্ত আমাদের ওই নতুন ওই সেটটা ইনভেস্টিগেশন করে আমাদের না দিবে সে পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারতেছি না। পণ্য যে জায়গায় আছে ওই জায়গা থেকে পণ্য 9 নম্বর গেট দিয়ে এনে ডেলিভারি দেওয়াটা, এটা সম্পূর্ণরূপে অবশ্যই আমি বলবো আমার পক্ষ থেকে এটার জটিলতা অবশ্যই আছে। গত 22 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে সমস্ত অংশীদার এয়ারলাইনকে অনুরোধ করা হয় একটি ইউএলডিতে একাধিক মাস্টার এয়ারওয়ে বিলের অধীনে পণ্য লোড না করতে। বর্তমান সাময়িক পরিস্থিতিতে প্রতি ইউএলডিতে একক কনসাইনমেন্ট লোড করলে পণ্য বাছাই, স্ক্যানিং ও ডেলিভারি প্রক্রিয়া অনেক বেশি কার্যকর হবে। তবে ব্যবসায়ীরা আবার এক্ষেত্রে বলছেন ভিন্ন কথা। একটা ইউএলডিতে একটা মাস্টার এগেনস্টে যদি একটা হাউজের বিল থাকে সেইটা মাত্র ক্লিয়ার হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিপমেন্টগুলা যেগুলো হচ্ছে এয়ারফ্রেট ইউনিটের, সেই শিপমেন্টগুলো রিলিজ হচ্ছে। কুরিয়ারের অ্যারাউন্ড 200 থেকে 250 টন শিপমেন্ট এখনও ওপেন এয়ারে স্পেস পড়ে আছে, যে টোটালি বাংলাদেশের সব ফ্যাক্টরি এফেক্টেড। আগে যেখানে প্রতিদিন গড়ে 4 থেকে 5 হাজার পণ্য খালাস হতো, কুরিয়ার সহ মোট
4টি গেট দিয়ে এখন সেখানে পণ্য খালাস হচ্ছে দৈনিক গড়ে 400 থেকে 500টির মতো। সিএনডিএফ এজেন্টরা বলছে পণ্য খালাস কার্যক্রমে এই ধীরগতির কারণ মাত্র একটি গেট ব্যবহার করা, এবং আগে যেখানে একটি পণ্য খালাস হতে সময় লাগতো বড় জোর 1 ঘন্টা, এখন সেখানে 6 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। অভিযোগ উঠছে কুরিয়ারের কোনো পণ্যই খালাস হচ্ছে না। আবার শঙ্কা দেখা দিচ্ছে ভেতরে যে পণ্য খোলা আকাশের নিচে রাখা হচ্ছে সেই পণ্যের গুণগত মানও নষ্ট হয়ে যেতে পারে। মোটামুটিভাবে আমরা স্বাভাবিক রাখার জন্য পণ্য খালাসের ধীরগতির কথা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার বলেন, নিরাপত্তাজনিত কারণেই অন্য গেট দিয়ে খালাস চালু করা সম্ভব হচ্ছে না। 4 জায়গাতে আমাদের আলাদাভাবে সেট আপ ছিল, এখন সেই সবগুলো আসলে এখন একটা গেট দিয়ে যাচ্ছে, এর ফলে একটা বটলনেক তৈরি হচ্ছে সত্যি কথা, এবং আমরা প্রাণপণ চেষ্টা করছি এটাকে কিভাবে কভার করা যায়। যেমন এখন আমরা কাস্টমসের পক্ষ থেকে যেটা আমরা 24/7 কাজ শুরু হয়েছে, এটা আগেও ছিল কিন্তু সীমিত মাত্রায় ছিল, এখন সেটা একেবারে দেখা যাচ্ছে রাতে সবসময় আমাদের আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে, বিমান, সিভিল এভিয়েশন এবং নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আমাদের কথাবার্তা হচ্ছে যে আর কোনো গেট খুলে দেওয়া যায় কিনা। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। তানজিলা খান মিম, এখন, ঢাকা। রাতে ঢাকার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার রাতভর 2 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি ক্যাম্পাসে ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে থুতু পড়া নিয়ে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা একসময় রূপ নেয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের 2টি টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বলে জানায় সাভার থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। দুই দশক পর আজ ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠক। দীর্ঘ বিরতির পর এই বৈঠকে মৌলিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে দুই দেশ। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা, আর পাকিস্তানের পক্ষে দেশটির পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের উঠতি মধ্যবিত্ত ভোক্তা শ্রেণীর চাহিদা পূরণে দেশটির বাজার ধরতে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে। আজহার লিমনের প্রতিবেদন। গণঅভ্যুত্থান পরবর্তী অনেক পরিবর্তনের মধ্যে কূটনৈতিক নীতিতেও পরিবর্তন দেখছে বাংলাদেশ। 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত 10 বছরে যেখানে বাংলাদেশ সফর করেছেন কেবল পাকিস্তানের একজন প্রতিমন্ত্রী, সেখানে গেল 14 মাসে ঢাকা এসেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্তত 4 জন সদস্য। দুই দেশের মধ্যে যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক বসতে যাচ্ছে সেটিরও আয়োজন হচ্ছে প্রায় 2 দশক পর। এজন্য পাকিস্তান থেকে বাংলাদেশ এসে পৌঁছেছেন দেশটির পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আলী পারভেজ মালিক। সবকিছু ঠিক থাকলে বৈঠকে পুনরুজ্জীবিত হতে পারে দুই দেশের অর্থ বাণিজ্যিক সম্পর্ক। দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক শীতলতা চলছিল, এই বৈঠকের মধ্য দিয়ে তা কতটুকু উষ্ণ হতে পারে। একটা দেশের পররাষ্ট্রনীতি থাকবে ফিক্সড, অর্থাৎ পররাষ্ট্রনীতি হলো দেশের স্বার্থ, অর্থনীতির স্বার্থ, রাজনৈতিক স্বার্থ এবং সাংস্কৃতিক স্বার্থ। সর্বোপরি ভবিষ্যতের জন্য আমাদের দেশের জন্য কি কি লক্ষ্য অর্জন করা আমাদের দেশের উন্নতির জন্য দরকার। তো এগুলো তো কোনো বিশ্বাস বা রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক দলের সাথে নির্ভর করে না, এটা সব অবস্থায় একই থাকবে। বাংলাদেশের সঙ্গে জেএসসি অনুষ্ঠিত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। সবশেষ 2024-25 অর্থ বছরে যেখানে পাকিস্তান থেকে বাংলাদেশের 78 কোটি 70 লাখ ডলারের আমদানির বিপরীতে রপ্তানি মাত্র 8 কোটি ডলার, সেখানে এবারের জেএসসিকে আদৌ এই বাণিজ্য ঘাটতির পরিবর্তন আনতে পারবে? অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে এবারের বৈঠকে হতে পারে মুক্ত বাণিজ্য চুক্তি। পাট, চা রপ্তানির মতো এখানে গুরুত্ব পেতে পারে জ্বালানি সহায়তার মতো বিষয়ও। পাকিস্তানটা পারমাণবিক শক্তি, অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি, এবং পাকিস্তান বিশ্ব রাজনীতিতে অস্বাভাবিক একটা মর্যাদা এবং সম্মান নিয়ে অবস্থান করে। কাজে এই সম্মানজনক বৃহৎ একটা রাষ্ট্র, পারমাণবিক রাষ্ট্রের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক মানে হলো দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, মিডল এশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের সাথে বাংলাদেশের একটা যোগাযোগের। বাংলাদেশের যে সমস্ত পণ্য রয়েছে সে তো সেটার জন্য
পাকিস্তানে একটা উঠতি মধ্যবিত্ত শ্রেণী রয়েছে এবং যে নিম্ন আয় শ্রেণী, তাদের জন্য বাংলাদেশের যে সস্তা পণ্য সেটা একটা বড় বাজার হতে পারে। তো একই সঙ্গে এই দুটো দেশের মধ্যে একটা মুক্ত বাণিজ্য চুক্তিও সম্পাদন করা যায় এবং এতে করে এই দুটো দেশের মধ্যে যে ইনফর্মাল ট্রেড রয়েছে তো সেটি হয়তো কমে যাবে। যেমন পাকিস্তান থেকে অনেক পোশাক বাংলাদেশে আসে যেটা চোরাই পথে, এবং এখানে বাংলাদেশের সরকার সেখানে যে রাজস্ব রয়েছে তো সেখান থেকে বঞ্চিত হয়। কিন্তু এত কিছুর পরও দুই দেশের ঐতিহাসিক দ্বন্দ্ব সংকটের সুরাহা হবে কি? বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সমস্ত বিতর্কিত বিষয় রয়েছে, যে অমীমাংসিত বিষয় রয়েছে, তো সেগুলো সমাধানের জন্য কিন্তু একটা বড় উপায় হতে পারে এই বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। আগামী দিনে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যে একটা ভিন্ন মাত্রা পাচ্ছে তার ইঙ্গিত হতে পারে বাণিজ্য উপদেষ্টার পাকিস্তান সফর। জেএসির পরদিন ইসলামাবাদ সফরে যাবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন। আজহার লিমন, এখন ঢাকা। কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাই জড়িয়ে পড়ছে নানা গ্রুপে। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের প্রায়ই প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় কেঁপে উঠছে নগরী। আতঙ্ক ছড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র সহ সর্বত্র। অভিযানেও দমানো যাচ্ছে না গ্যাং কালচার। আর এটি প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। খালেদ সাইফুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। কুমিল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনে দুপুরে অস্ত্র নিয়ে মহড়া, চারপাশে আতঙ্কিত মানুষজন। সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মহড়ায় আতঙ্ক ছড়ায় নগরীতে। পরে আটক হয় গ্যাংয়ের প্রায় 20 সদস্য। শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহরে আধিপত্য বিস্তার, লুটপাট, চাঁদাবাজি এবং প্রতিপক্ষকে দেখাতে প্রায়ই ফিল্মি স্টাইলে চলে কিশোর গ্যাংয়ের মহড়া। এদের দ্বারা বাড়ছে খুনের ঘটনাও। গ্যাং সদস্যদের মধ্যে ছিন্নমূল কিশোর ছাড়াও যুক্ত হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাও। অপরাধ প্রবণতায় যোগ হচ্ছে সহজলভ্য মাদক, প্রযুক্তির অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীন সামাজিক পরিবেশ। অন্যায় করলে যে রেহাই পাওয়া যায়, কোনো বিচার হয় না, যে একটা আমিত্ববোধ, এটা প্রদর্শনের একটা ক্ষেত্র হচ্ছে এই কিশোর গ্যাং। তারা যা ইচ্ছা তা করে, এটার কোনো বিচার হয় না দেশে। প্রশাসনের ভূমিকা আরও কঠোর হইতে হবে। আরও কঠোর যদি না হয় এই কিশোর গ্যাংয়ের অত্যাচার আমরা বন্ধ করতে পারবো না। তবে অপরাধ প্রবণতা বৃদ্ধি ও কিশোর গ্যাংয়ের পেছনের কারণ হিসেবে পরিবার ও সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন সচেতন নাগরিকরা। বলছেন, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও খেলার মাঠ কমে যাওয়ায় কিশোর মনে নতুন কিছু দোলা দিচ্ছে, যা রাজনৈতিক প্রভাবশালীদের পেশি শক্তি হিসেবে ব্যবহার হচ্ছে। যারা কিশোর গ্যাংয়ের যে সদস্য তারা কারা আপনি খতিয়ে দেখুন, আরও গভীরে চলে যান, আরও ডিপে চলে যান। আপনি দেখুন তাদের কোনো না কোনো পলিটিক্যাল মাস্টার কিন্তু আছে, কোনো না কোনো পলিটিক্যাল প্যাট্রন কিন্তু আছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি থাকে তাহলে তো আপনার এই কিশোর গ্যাং বিকশিত হবেই। কিশোর গ্যাংয়ের যে ইস্যুটি সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি কালেকটিভ মেকানিজম প্রয়োজন। আর কালেকটিভ মেকানিজম যদি আমি বিনির্মাণ করতে চাই তাহলে সমস্ত শ্রেণী পেশার এবং সমস্ত রাজনৈতিক শক্তি তাদেরকে একটা আইডেন্টিক্যাল ফিলোসফিক্যাল প্ল্যাটফর্মে চলে আসতে হবে। তো আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে পারিনি। আমরা রাজনীতিবিদরা এখনও মনে করতেছি আমাদের রাজনীতি পেশিশক্তির উপর নির্ভরশীল। যার পেশিশক্তি যত বেশি সে রাজনীতিতে তত বেশি শক্তিশালী। এই কারণে মূলত রাজনীতিবিদরা তাদের শক্তির জানান দিতে রাজপথে যে কিশোর গ্যাং আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তাদের অভিভাবকের ভূমিকা পালন করছে। রাজনীতিবিদরা যদি প্রশাসনের সাথে ঐক্যমতে না আসে, যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষে কিশোর গ্যাংকে নির্মূল করা সম্ভব হবে না। কিশোর গ্যাংয়ের মাথাচাড়া নিয়ে বিচলিত আইন শৃঙ্খলা বাহিনীও। নিয়মিত টহল ও গ্রেপ্তারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি বলছেন কর্মকর্তারা। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি শুধুমাত্র কিশোর অপরাধী না, তাদের পিছনে কারা আছে, পেট্রোনাইজার কারা, তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু এখানে দেখবেন যে গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কী করতেছে, এই বিষয়ে কিন্তু গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো আমরা চেষ্টা করতেছি গার্ডিয়ানদেরকে সচেতন করার জন্য। বাইকের একটা গ্যাং রয়েছে যারা প্রায় একটি মহড়া দিয়ে থাকে। এরকম একটি বাইকের গ্যাংকে আমি ওই গোমতীর তীরে ধরতে সক্ষম হয়েছিলাম এবং তাদেরকে পরবর্তীতে তাদের প্যারেন্টস এবং কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে মুচলেকা নিয়ে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই কিশোর গ্যাংয়ের বিপক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা
আশা করি খুব দ্রুত আরও কিছু আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। সামাজিক মাধ্যমে হিরোইজম দেখানোর মানসিকতা ও পারিবারিক নজরদারির অভাবে বাড়ছে কিশোর অপরাধ। গ্যাং কালচার নিয়ন্ত্রণ করা না গেলে অপরাধ আরও বাড়বে বলছেন বিশ্লেষকরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। মেঘনার তীব্র ভাঙনের কবলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। বিলীন হয়েছে হাজার হাজার একর আবাদি জমি, বসতবাড়ি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে মেঘনা তীরের লাখো মানুষ। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাসিম শুভর প্রতিবেদন। নোয়াখালীর হাতিয়ায় তীব্র হচ্ছে নদী ভাঙন। মেঘনার ভয়াবহ ভাঙনে এর মধ্যে ক্ষতিগ্রস্ত উপজেলার 40 কিলোমিটার এলাকা। প্রতিদিন বিলীন হচ্ছে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি সহ নানা স্থাপনা। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দ্বীপটির লক্ষাধিক মানুষ। ঠাঁই নিয়েছেন নদী তীরবর্তী বিভিন্ন বেড়ি বাঁধে। পথে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। আমরা নদী ভাঙতে 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 অস্থার হয়ে গেছি, এখন আর কিছু নেই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে, বাজার বিলীন হয়ে গেছে, স্কুল বিলীন হয়ে গেছে, মাদ্রাসা বিলীন হয়ে গেছে। আমি এখন আরএস স্কুলে গেছি, এটা ভাঙার কারণে এখানে পড়তে পারছি না। যেখানে গেছি ওই স্কুলটা ঠিকমতো পড়ালেখা হচ্ছে না। আমরা দেখতেছি কাজ কিছু করে এখান থেকে আবার হিরিক করি বন্ধ করে। তাদের বস্তার সমস্যা, বলগেটের সমস্যা। বস্তা আইলে বলগেট আসে না, বলগেট আসলে বস্তা আসে না। বরাদ্দ এবং যে প্রকল্প এবং এই জিও ব্যাগ এবং টিকসই একটা ব্লকের ব্যবস্থা করা হোক। অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের কাছে আমাদের দাবি এখানে জরুরি দ্রুত একটা স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জিও টিউব ও জিও ব্যাগের প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। উক্ত ভাঙন কবলিত এলাকায় প্রতিরক্ষার জন্য আমরা আপৎকালীন জরুরি ব্যবস্থা হিসেবে অনেকগুলো জায়গায় চেয়ারম্যান ঘাট, আলামিন বাজার, ভূমিহীন বাজার, এসব বিভিন্ন স্থানে আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করেছি এবং কিছু চলমান রয়েছে। স্থানীয়রা জানান, গত 2 দশকের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে চরঈশ্বর, নলচিরা, শুকচর, হরণী ও চানন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা। ভাঙনে শুধু বসতভিটা ও কৃষি জমি নয়, হারিয়ে যাচ্ছে গাছপালাও। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। ভাঙন রোধে টেকসই ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নাসিম শুভ, এখন নোয়াখালী। চাঁপাইনবাবগঞ্জে আমন ধানের মাঠে মাঠে পোকার দাপট। হলদে রঙে কুঁচকে যাচ্ছে ধানের শীষ। কৃষকরা বলছেন স্থানীয় বাজারের কীটনাশক নিম্নমানের হওয়ায় মিলছে না ফল। পোকার আক্রমণ ঠেকাতে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সোহান মাহমুদের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের ধান চাষী তোজামেল ইসলাম চলতি বছরে ৩৫,০০০ টাকা খরচ করে ৩ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। এই যে পোকা, তবে বিভিন্ন পোকার আক্রমণে বিপাকে তিনি। লাভ হয়নি কীটনাশক ব্যবহারেও। কারেন্ট পোকা, এই যে জাবা পোকা, তারপরে যে এই পচকাটি, মুন কাটা, এই সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ ধরেন খ্রিস্টান সব জহাসে দেখেছি। তার মতো অনেকেই আছেন বেকায়দায়। বাজারে পাওয়া কীটনাশক দিয়ে কার্যকর প্রতিকার পাচ্ছেন না বেশিরভাগ ধান চাষি। বারবার ওষুধ ছিটিয়েও পোকা প্রতিরোধ করা যাচ্ছে না। ক্ষতির পরিমাণও দিন দিন বেড়েই চলেছে। ওই পোকাগুলা ওই ধানের গোড়াতে পানির ওপরে এই ছুটি ছুটি হয়ে থাকছে, দিয়ে ওই ডিম পাড়ছে, ধানের গোড়া চুষে নিয়েছে। এই বীজ দেওয়া কোনো কাজ হয় না, আরও বীজ দিয়ে দিয়েছি তাও কাজ হবে না। এখন কি বীজ দিয়েছে ডিলাররা আমরা তো বুঝতে পারি না। যারা বোঝে না, লোকাল কোম্পানিগুলো ডিলাররা দিয়ে দিচ্ছে লোকাল কোম্পানির কীটনাশক, ওই কোম্পানিতে কোনো কাজ হয় না। স্থানীয়দের অভিযোগ, কৃষি বিভাগের পর্যাপ্ত সহযোগিতা নেই। মাঠ পর্যায়ে গিয়ে কেউ পরামর্শ না দেয় বাড়ছে নিম্নমানের কীটনাশক ব্যবহার। কৃষি বিভাগ কইছে যে আসছি এই দেখছি ওই দেখছি, দেখে না। ডিলারে যেটা কইছে সেটা দিচ্ছি। 2 নম্বরে বীজ দিছে, আমাদের টাকা ঠিকই লাগছে কিন্তু কাজ হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন কম দামে নিম্নমানের কীটনাশক হাতের নাগালে পেয়ে তা ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। ধানের পোকা দমনে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। নিম্নমানের বীজগুলো ওই সকল দোকান থেকে কিনে পাটিতে পাওয়ার জন্য এতে প্রচুর ক্ষতি হচ্ছে। একদিকে যেমন অর্থের ক্ষতি হচ্ছে, অন্যদিকে কিন্তু শ্রমও যাচ্ছে এবং সে কাজ করছে না। বাদামি গাছফড়িং দমনের জন্য আমাদের যে কি করণীয় সে ব্যাপারে আমাদের লিফলেট সহ মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদেরকে নিয়ে উঠান বৈঠক করছে এবং বিভিন্ন সভা সমাবেশ করছে, যেখানে তারা কৃষকদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে।
চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় 53,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আমন মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষকরা। ক্ষতি রোধে কৃষি বিভাগ কাজ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন চাঁপাইনবাবগঞ্জ। মৌলভীবাজারের চৌমোহনা চত্বরে প্রতিদিন বসে শ্রম কেনাবেচার হাট। ভোর থেকেই দূর দূরান্ত থেকে এ হাটে কাজের সন্ধানে আসেন বিভিন্ন বয়সের মানুষ। তবে সরকারি কোনো প্রকল্পের কাজ না থাকায় শ্রমিকদের মিলছে না কোনো কাজ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে চৌমোহনা চত্বর থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, কাজ না পাওয়া এসব শ্রমিকদের প্রতিক্রিয়া কি জানাবেন? অনেক দিন থেকেই কিন্তু মৌলভীবাজারের চৌমুহনায় শ্রমের হাট বসে এবং প্রতিদিনই ভোর থেকে নানা বয়সী মানুষ এখানে এসে জড়ো হতে থাকেন। প্রায় 80 থেকে 100 জন মানুষ প্রতিদিনই চৌমুহনা চত্বরের চতুর্দিকে বসে শ্রম বিক্রির জন্য অপেক্ষমান থাকেন। অনেক সময় তারা কাজ পান, আবার অনেক সময় ভগ্নরতে তারা আবারও বাসায় ফিরে যেতে হচ্ছে। প্রতিদিন তারা ভোর থেকে সকাল 11টা পর্যন্ত অপেক্ষা করেন, যখন কাজ না তখন তারা কিন্তু আবারও ফিরে যাচ্ছেন। আমি এই বিষয়ে যারা শ্রমিক মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এখন সরকারি কোনো কাজ না থাকার কারণে, কোনো প্রজেক্টের কাজ চলমান না থাকার কারণে তারা কিন্তু কাজ পাচ্ছেন না। এতে করে কখনো সপ্তাহে 1 দিন বা 2 দিন কাজ করছেন, সারা সপ্তাহ বসে খেতে হচ্ছে। কখনো মাসের মধ্যেও কিন্তু 1 দিন বা 2 দিন কাজ পাচ্ছেন। এতে করে তারা অর্থনীতিগ্রস্ত হচ্ছেন। তারা বলছেন যে যদি ধান কাটার মৌসুমটা শুরু হয়ে যায় সেক্ষেত্রে হয়তো তারা কাজ পাবেন, এবং এখন যেহেতু শুষ্ক মৌসুম শুরু হয়েছে, বিভিন্ন বিল্ডিং এর কাজ শুরু হবে, সেখানে তারা হয়তো কাজ পাবে না। আমি কথা বলেছিলাম যারা এখান থেকে শ্রমিক নিয়ে কাজের সন্ধানে যান, অর্থাৎ যারা শ্রম কিনতে আসেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আগে যেখানে 500 থেকে 550 টাকা একজন শ্রমিকের মজুরি ছিল, এখন সেটা বেড়ে গিয়ে 750 থেকে 800 টাকায় তাদেরকে নিতে হচ্ছে। এতে করে তারাও হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যেখানে কাজে নিয়ে যাচ্ছেন সেখানে শ্রম বিক্রি করে তারাও লাভবান হতে পারছেন না, অপরদিকে শ্রমিকরাও লাভবান হতে পারছেন না। শ্রমিকদের সাথে এ বিষয়ে কথা বলেছিলাম, কেন তাদের শ্রমের মজুরি বেড়ে গিয়েছে। তারা বলেছেন যে বিভিন্ন নিত্যপণ্যের দাম, বাজার মূল্য বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু 500 থেকে বাড়িয়ে 750 থেকে 800 টাকা করেছেন। তারপরেও তাদের পোষায় না। এতে তারা যে টাকাটা পান, অর্থাৎ প্রতিদিন যদি কাজ থাকতো সেক্ষেত্রে হয়তো তাদের শ্রম বিক্রি করে তারা চলতে পারতেন, কিন্তু কাজ না থাকার কারণে তারা কিন্তু সেই শ্রমটা বাড়িয়ে দিয়েছেন। এবং তারা বলছেন যে যদি এভাবে চলতে থাকে তারা অনেক সময় উপোস থাকতে হবে, এবং তারা আশাবাদী যে ধান কাটার মৌসুম শুরু হলেই তারা কাজ পাবেন। এই ছিল মৌলভীবাজার থেকে শ্রম বাজার নিয়ে সবশেষ। সাহাব, মৌলভীবাজারে কাজ না পাওয়ায় বিপাকে শ্রমিকরা। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন এম এ হামিদ। ধামরাইয়ে মাঠের পর মাঠ মরে যাচ্ছে সবজির গাছ, ফলন বিপর্যয়ে ক্ষতির মুখে চাষিরা। তারা বলছেন চলতি বছর টানা বৃষ্টির প্রভাবে খেতে পানি জমে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের সহায়তা চান তারা। কৃষি বিভাগ বলছে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে সবজি চাষে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে ধামরাইয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে, ধুন্দুল, পটল, মরিচ, শসা, করলা, লাউ সহ বিভিন্ন ধরনের সবজির ক্ষেত। গাছ মরে যাওয়ায় মাঠের পর মাঠ পরিণত হয়েছে বিরান ভূমিতে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা। আমাকে এবার কৃষকের সব কৃষকের মনে করে আমাকে এবার ক্ষতি, কোনো কৃষকে কয়ে পারবো না যে আমি এবার ফসল ভালো তুলছি। অনেক ক্ষতি। একটা জমিতে মনে করেন 50,000 টাকা একটা পাখি দিয়ে ঢালন লাগে, 50,000 টাকা 2 গায়ে কামলা টামলা বাদ দেয়। মানুষের কাছে থেকে মনে করেন রোন এনে ক্ষেত গুলা করছি, কিন্তু আমাদের চালান পাতি সম্পূর্ণ বৃষ্টির কারণে ধ্বংস হয়ে গেছে। তরকারি ক্ষেত, বটবটি, পাইনা কদু, মিষ্টি লাউ, পেঁপে ক্ষেত বৃষ্টির কারণে এ অবস্থায় পর্যাপ্ত সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। যদিও উপজেলা কৃষি বিভাগ বলছে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় নিয়ে এসে সহায়তা করা হবে। যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করছি তাদেরকে একদিকে টেকনিক্যাল যে পরামর্শগুলো রয়েছে সেগুলো দেয়া, এবং উন্নত মানের বীজগুলো যেন ওনারা করেন সেই দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হচ্ছে। এবং সরকার কৃষি সবজি প্রণোদনা দিচ্ছে, তাদেরকে যদি আমরা প্রণোদনার আওতায় উপযুক্ত যদি হয় পাওয়ার জন্য তাদেরকে উপযুক্ত
প্রণোদনার আওতায় নিয়ে এসে তারপর প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর ধামরাই উপজেলায় 2500 হেক্টর জমিতে সবজির আবাদ হয়। টানা বৃষ্টির কারণে আবাদের প্রায় অর্ধেক পরিমাণ সবজি নষ্ট হয়ে গেছে। হুমায়ুন কবির, এখন, সাভার। সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ঘিরে তোলপাড় কুষ্টিয়ায়। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমওর বাসা থেকে বের হচ্ছেন কয়েকজন চাকরিপ্রার্থী। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা, যার প্রতিবাদে হয়েছে বিক্ষোভ সমাবেশও। পরে সমালোচনার মুখে পরীক্ষার ফলাফল স্থগিত করেছে সিভিল সার্জন। কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের তথ্যে ও আব্দুল আলিমের ছবিতে প্রতিবেদন। বাসায় বসেই পরীক্ষা। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ঘিরে তাই চলছে সমালোচনার ঝড়। কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের বাসায় ভোর রাতে জমায়েত হন কয়েকজন চাকরি প্রার্থী। রাত 4টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাদের আনা হয় ওই বাসায়। সকাল গড়াতেই শুরু হয় অঘোষিত নিয়োগ পরীক্ষা। ধাক্কা মারছেন কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে কি জন্য আসছেন? ভিডিও ফুটেজে দেখা যায় হাতে ফাইল, কাগজপত্র আর খাতা নিয়ে আরএমওর বাসা থেকে বের হচ্ছেন কয়েকজন চাকরি প্রার্থী। ক্যামেরা দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা হয় 24 অক্টোবর। 14টি কেন্দ্রে 115টি শূন্য পদের বিপরীতে আবেদন করেন 16,789 জন। কিন্তু পরীক্ষার আগেই বাসায় বসে পরীক্ষা দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। আমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়েছি, কিন্তু আমরা পরীক্ষা দিয়ে বেরোয় দেখছি যে অলরেডি দুর্নীতি হয়েছে। এইভাবে যে আমরা যে কষ্ট করে পড়ে যে পরীক্ষাটা দিলাম, কিন্তু পরীক্ষার মানে দেওয়ার আগেই যে অনেকের চাকরিটা হয়ে গেছে, এটা শুধু আসলেই দুঃখজনক। মর্মাহত এবং আশা হতো একজন অভিভাবক। আমার দুটো ছেলে পরীক্ষা দিয়ে গত রাতে তারা আমাকে জানিয়েছে যে এই পরীক্ষাটা একটা অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে অনেক উচ্চপদস্থ মানুষ জড়িত আছে। এরপর থেকে জেলা জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। এমনকি সিভিল সার্জন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। নিয়োগ পরীক্ষার 15-20 দিন আগে থেকে আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে এখানে 15 থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে চাকরির বিক্রি করা হচ্ছে। তো আসলে আমাদের কাছে কোনো প্রমাণ না থাকায় আসলে আমরা কিছু করতে পারি না। পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9টা থেকে, কিন্তু পরীক্ষার আগেই হচ্ছে সিভিল সার্জনের নির্দেশক্রমে আরএমওর বাসাতে 2টা গ্রুপ, তারা হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে। তবে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি আরএমওর। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিভিল সার্জন। শুক্রবার ছিল, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি শুক্রবারে। তো হঠাৎ করে আমার মিসেস আমাকে ডেকে বলছে যে এরকম বাইরে তুমুল চলতেছিল, গ্যাঞ্জাম চলছিল, তো আমাকে আর ডাকে নাই। বেসিক্যালি আমি যে বাসাটায় থাকি ওইটা আমি 2 তলাতে থাকি। এটা আমার পৈতৃক বাড়ি, নিচতলা, 4তলা, 5তলা পুরোটাই মেস। হ্যাঁ, তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিকার অর্থে আমি খোঁজখবর রাখি না। এই কার্যালয়ে একটা নির্দিষ্ট রুমে আমাদের হয়েছে, হ্যাঁ, ওই রুম থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি। ফুল আমরা মনিটরিং করেছি, ফলে এখানে এবং তার পরপরই আমরা ট্রাঙ্কে ভরে ওই দিন আধা ঘন্টার ভিতরে আমরা ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিয়েছি। এখন কুষ্টিয়া 47তম আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়েশিয়া সফরে এসে দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ি, বাণিজ্য ঘাটতি মোকাবেলা ও সরবরাহ সচল রাখতে দক্ষিণ পূর্ব এশীয় অংশীদারের সঙ্গে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে আছে মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সঙ্গে কাঠামোগত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর। বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, নতুন চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র এই 3টি দেশ থেকে আমদানি করা পণ্যের উপর 19% শুল্ক হার বহাল রাখবে। তবে কিছু পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হবে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিরল খনিজ রপ্তানি নিষিদ্ধ করছে না মালয়েশিয়া। বিরল খনিজের সরবরাহ ব্যবস্থা সচলে মালয়েশিয়া ও থাইল্যান্ড 2 দেশের সঙ্গেই চুক্তি করেছেন ট্রাম্প।
ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী রোগ বার্ড ফ্লু। জার্মানিতে এরই মধ্যে 1,30,000 হাঁস মুরগি নিধনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এদিকে জার্মানির লিনাম শহরে মারা গেছে 1000-এর বেশি সারস পাখি। জীববিজ্ঞানীদের আশঙ্কা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েই এসব পাখির মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। গেল এক দশকের মধ্যে ইউরোপের সর্বোচ্চ সংখ্যক দেশে দেখা দিয়েছে প্রাণঘাতী বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপ সহ বিভিন্ন দেশে। বার্ড ফ্লুর আতঙ্কে হত্যা করা হচ্ছে লাখ লাখ হাঁস মুরগি, যার প্রভাবে বেড়েছে খাদ্যের দাম। ইউরোপের দেশ জার্মানিতে দ্রুত ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু। এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। নতুন ধরনের H5N1 ফ্লু শনাক্তের পর জার্মানির একটি শহরের 2টি খামার থেকে 50,000 ব্রয়লার মুরগি ও 80,000 হাঁস নিধন করা হচ্ছে। Fall, dass wir 130.000 Tiere töten müssen. Dies wird aufgrund der Menge einige Zeit in Anspruch nehmen, wahrscheinlich 2 Tage. Auch eines der großen Vogeldurchzugsgebiete. Gestern gab es ja die ersten Überfliegungen mit Drohnen, da sind auch tote Kraniche und Schwäne gefunden worden. জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আক্রান্ত প্রাণীগুলোকে নিধন করা হচ্ছে। এছাড়া বার্ড ফ্লু বিস্তার ঠেকাতে জার্মানির বিভিন্ন শহরে পাখিদের খাঁচায় রাখার নির্দেশনা সহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রাদুর্ভাবকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে দেশটির প্রাণীরোগ গবেষণা কেন্দ্র। এদিকে হাঁস ও মুরগির পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা পাখির মধ্যেও বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে। দেশটিতে এবারই প্রথমবারের মতো এই ফ্লুতে আক্রান্ত হয়েছে সারস পাখি। জার্মানির উত্তর পূর্বে অবস্থিত লিনাম শহরের তৃণভূমি থেকে উদ্ধার করা হয়েছে 1000-এর বেশি মৃত সারস পাখি। স্বেচ্ছাসেবকরা এসব পাখি সংগ্রহ করে অন্যত্র সরিয়ে নিচ্ছে। Wir arbeiten jetzt mit vielen Ehrenamtlichen zusammen in dem Rastplatzmanagement an diesem Vogelzug-Sammelplatz seit 25 Jahren und haben sowas noch nie erlebt. Ja, beim Kranich বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, পাখি বা হাঁস মুরগি থেকে এই রোগ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব। তুরস্কের গণতান্ত্রিক রাজনীতিতে প্রবেশের সুযোগ চেয়ে সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে। এরই মধ্যে তুরস্ক থেকে যোদ্ধাদের সরিয়ে নিচ্ছে তারা। গোষ্ঠীটির দাবি, তারা স্বাধীন, গণতান্ত্রিক ও ভ্রাতৃত্বমূলক জীবন চায়। সরকারি পদক্ষেপগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে কুর্দিবাসী। এদিকে সংঘাত বন্ধ হওয়ার সংশয়ে রয়েছেন তুরস্কের বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। কুর্দিদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে 1984 সালে তুরস্ক সরকারের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। 4 দশকের সশস্ত্র সংঘাত ও সহিংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় 50,000 মানুষ। তুরস্ক ছাড়াও ইরাক, সিরিয়া ও লেবাননে গোষ্ঠীটির সামরিক ঘাঁটি রয়েছে। সম্প্রতি তাদের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওচালান সশস্ত্র সংগ্রাম বন্ধের ডাক দেন। তার আহ্বানে গেরিলা দলটি নিজেদের নিরস্ত্রীকরণের ঘোষণা দিয়ে কিছু অস্ত্র পুড়িয়ে ফেলে। এরই অংশ হিসেবে রোববার তুরস্ক থেকে নিজেদের যোদ্ধা প্রত্যাহার শুরু করেছে পিকেকে। তবে গোষ্ঠীটি বলছে, কুর্দি সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণতান্ত্রিক উপায়ে সংগ্রাম চালিয়ে যাবে তারা। আইন পাশ করে তাদের রাজনীতিতে প্রবেশে আঙ্কারা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। Ve olası provokasyonlara açık olan Türkiye'deki tüm güçlerimizi medya savunma alanlarına geri çekme işlemini Önder Abdullah Öcalan'ın da onayı temelinde gerçekleştirmekteyiz. কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের দিয়ারবাকির প্রদেশে বসবাসরত কুর্দিরা। কয়েক দশকের সংঘাত অবসানের অংশ হিসেবে তুর্কি সরকারকে তাদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তারা। Ülke merda sasınti çebibe, zorluk çebibe, yek hurda buşine, yek hurda buşine, bölüm çitiye bükün ne başlısı. Zaten Orta Doğu bozuktur ama her taraf savaştır. Önce zaten bunların gayesi Abdullah Öcalan'ın serbest bırakılması. Kan akmasın, barış olsun, başka da bir şey istemiyorum. Yani bunu samimiyetle söylüyorum. Budur, başka bir şey söyleyecek lafım yok. এদিকে পিকেকের নিরস্ত্রীকরণ ও যোদ্ধাদের প্রত্যাহারের পর শান্তি প্রতিষ্ঠা নিয়ে তুর্কি জনগণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকের ধারণা বাস্তবে এর সুফল মিলবে না। Can ve mülk olarak gerçekten millet çok korkuyor. Yani PKK'nın her türlüsü bence ülkenin dışında olmalı. Sefaletin olduğu bir yerde PKK da bitmez,
şeyde gitmez, silahta durmaz. Ama inşallah. যদিও প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টি বলছে সন্ত্রাসমুক্ত তুরস্ক গঠনে এটি ঐতিহাসিক পদক্ষেপ। তুর্কি সরকারের দাবি কুর্দিদের অধিকারের প্রতি সরকার শ্রদ্ধাশীল হলেও তাদেরকে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপের সুযোগ দেওয়া হবে না। পিকেকে একসময় স্বাধীন রাষ্ট্রের দাবিতে সশস্ত্র সংগ্রামে নামলেও সম্প্রতি তুরস্কের কুর্দি সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সুযোগ সুবিধা বৃদ্ধি ও সীমিত স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে। গেল কয়েক বছর ধরে তুর্কি বাহিনীর হামলার মুখে গেরিলা দলটি তাদের সদর দপ্তর উত্তর ইরাকে সরিয়ে নেয়। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের চোখে পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। সাভারের ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, ভাঙচুর, আগুন, আহত বেশ কয়েকজন, অতিরিক্ত পুলিশ মোতায়েন। থমকে আছে এমআরটি লাইন 1 ও 5-এর কাজ, ব্যয় কমাতে গিয়ে প্রকল্পে স্থবিরতা, গতি বাড়াতে জায়গার চিঠি। কার্গো ভিলেজ পুড়ে যাওয়ায় শাহজালালের উন্মুক্ত স্থানে আমদানি পণ্যের স্তূপ খালাসে বাড়তি সময়ের ভোগান্তি। দীর্ঘ 2 দশক পর বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আজ, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা। এবং কুমিল্লায় কিশোর গ্যাং দৌরাত্ম্য, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক, সমন্বিত পদক্ষেপের আহ্বান। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।